আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। আবার প্রমাণ হলো ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই। কারণ ফেসবুকে দেখা যাচ্ছিল জামায়াত নির্বাচনে জিতে এই শপথ নিল বলে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। সারা বিশ্ব জেনে গেল নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি, জিতে গেছেন তারেক রহমান। কিন্তু জামায়াত কি আদতে হারল, নাকি জানান দিল এবার মাঠ গোছানোর কাজটা এগিয়ে রাখা গেল? আসছে বার দেখা যাক কি হয়। মুক্তিযুদ্ধ জিতে গেল আসলে। আহমদ ছফা বলেছিলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এদেশে কিছু করা সম্ভব না। সেটাই প্রমাণ হলো। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সেটা প্রমাণ করে দিলেন। এই জনপদে ধর্ম কোনোদিনই এত সহিংস ছিল না যতটা সহিংসতা দেখিয়েছে গেল 1.5 বছর। ভোট প্রমাণ করল মানুষ বুঝতে পেরেছে শান্তি আগে, ঠিক শান্তি না থাকলে উল্টো ধর্মের বদনাম। 2008 সালে আওয়ামী লীগ যে বিরাট জয়টা পেয়েছিল, টেলিভিশনের স্কোরবোর্ড দেখে অনেকে ভাবতে শুরু করেছিল বিএনপি সেই ফলাফলকেও ছাড়িয়ে যাচ্ছে বোধহয়। কিন্তু তা হয়নি, কমও হয়নি তেমন। সেবার আওয়ামী লীগ পেয়েছিল 230টা, এবার বিএনপি জোট 212টা, জামায়াত জোট পেয়েছে 77টা। অর্থাৎ 2008 সালে বিএনপির পাওয়া 30 আসনের দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে জামায়াত। ইতিহাসের সবচেয়ে ভালো ফল ঘরে তুলেছে জামায়াত। নির্বাচনের আগে জামায়াতের পক্ষে যে জনমত দেখা যাচ্ছিল, তাতে দলটির আরো ভালো করার কথা। অনেকে ক্ষমতায়ও দেখে ফেলেছিলেন জামায়াতকে, কিন্তু তুলনামূলক কম আসন পাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, ঘটনাটা কি হলো আসলে? ফেসবুকের আলাপ আর বাস্তবের দুনিয়া তাই বলে এতটা অমিল? সব দলই স্বীকার করেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। মাঝখানে যেসব ঘটনা ঘটেছে, বাংলাদেশের মতো দেশগুলোতে এসব কিছু ঘটেই, এমনটা বলে তারা মেনেও নিয়েছেন। আমরা কিছুটা আলোচনা করতে পারি বরং, সম্ভাবনা জাগিয়েও কেন জামায়াত আসন কম পেল, কিংবা জামায়াতের আসলে কিছু হারানোর ছিল কি? সবচেয়ে বড় যে আলোচনাটা সামনে আসছে তা হলো তরুণ প্রজন্মের রায়। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনরা যেভাবে বিজয়ের হাসি হেসেছেন, ঠিক তার উল্টো চিত্র আমরা দেখেছি সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা তাসনিম জারা ফুয়াদদের ক্ষেত্রে। জনগণ আসলে কি বার্তা দিল? খুব পরিষ্কার, মানুষ আর অশান্তি চায় না। হাসনাত বা নাহিদ যে ম্যাচিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন, কিংবা আক্তার যেভাবে জনসম্পৃক্ত থেকেছেন, অন্যরা হয়তো আবেগের বশে বা অতি বিপ্লবী হতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। যারা অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখিয়েছেন, ভোটাররা ব্যালট পেপারে নীরবে তাদের প্রত্যাখ্যান করেছেন। সার্জিস বা পাটোয়ারিদের পরাজয় প্রমাণ করে ফেসবুকে হিরো সাজা আর মাঠের রাজনীতিতে মানুষের মন জয় করা দুয়ের মধ্যে যোজন যোজন দূরত্ব। ভোটাররা সহিংসতা বা উগ্রতাকে না বলেছেন স্পষ্টভাবে। এবার আসা যাক তারেক রহমানের প্রসঙ্গে। রোমান বীর জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি, ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, যেন তারেক রহমানের ক্ষেত্রেই ঘটে গেল। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি যে অভাবনীয় ধীর স্থিরতার পরিচয় দিয়েছেন, তা অনেক রাজনৈতিক বিশ্লেষককে চমকে দিয়েছে। 2001 সালের নির্বাচনের পর যে হাওয়া ভবন বা ক্ষমতার দাপট দেখা গিয়েছিল, এবারের তারেক রহমান যেন তার চেয়ে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। তিনি এসেই বিজয়ের মুকুট পরলেন, কিন্তু কোনো হুঙ্কার ছাড়লেন না। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বিএনপি ও তারেক রহমানের জন্য আসছে একের পর এক সুখবর। সচরাচর যা দেখা যায় না, এবার তাই ঘটল। ভারত এবং পাকিস্তান, বৈরী দুই প্রতিবেশী রাষ্ট্রই তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ফোন করে অভিনন্দন জানিয়েছেন, তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও বার্তা পাঠিয়েছেন। এর অর্থ খুব পরিষ্কার, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিএনপিকে এখন একটি ব্যালেন্সিং ফ্যাক্টর বা ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে মেনে নিচ্ছে সবাই। শুধু তাই নয়, ঢাকার মার্কিন দূতাবাস থেকেও এসেছে উষ্ণ অভিনন্দন। আমেরিকা যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিল, এই ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ বিশ্ব মঞ্চে তারেক রহমান এখন একজন গ্রহণযোগ্য
এবং শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থান পাকা করে নিলেন। এখন প্রশ্ন হলো, বিএনপি কি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবে? সেই সুযোগ কি আদৌ আছে? উত্তর হলো না, একদমই নেই। 17 বছর ক্ষমতার বাইরে ছিল বিএনপি। এই দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনার অনেক কিছুই বদলে গেছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জমে আছে পুরনো জঞ্জাল। মানুষ বিএনপিকে 200-র বেশি আসনে ম্যান্ডেট দিয়েছে ঠিকই, কিন্তু এই ম্যান্ডেট হলো পারফর্ম করার ম্যান্ডেট। মানুষ মুখিয়ে আছে বিএনপি আসলে কিভাবে দেশ চালায় তা দেখার জন্য। গত 1.5 যুগের বঞ্চনা আর ক্ষোভ থেকে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। কিন্তু বিএনপি যদি জনতার এই চাওয়াকে সম্মান জানাতে না পারে, যদি আবার দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের পুরনো সংস্কৃতিতে ফিরে যায়, তবে জনগণ তাদের ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না। মনে রাখতে হবে, এবারের ভোটাররা অনেক বেশি সচেতন। তারা যেমন আওয়ামী লীগকে বিদায় করেছে, তেমনি বিএনপি ব্যর্থ হলে বিকল্প খুঁজতে দেরি করবে না। আর সেই বিকল্প হিসেবে কে দাঁড়িয়ে আছে? ঠিক তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত। বিএনপি ব্যর্থ হওয়া মানে জামায়াতের জন্য ক্ষমতার রাস্তা পরিষ্কার হয়ে যাওয়া। অনেকে বলছেন জামায়াত হেরেছে, কিন্তু আসলেই কি তাই? রাজনীতির দাবা খেলায় সবসময় কিস্তিমাত করাটাই সব নয়। কখনো কখনো পজিশন ঠিক রাখাটাই বড় চাল হয়ে দাঁড়ায়। জামায়াত 2024-25 সালে যে জনজোয়ার দেখেছিল, ভোটের বাক্সে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি সত্যি, কিন্তু 77টি আসন নিয়ে তারা এখন সংসদের প্রধান বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে জামায়াত কখনোই এককভাবে এতগুলো আসন পায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত আসলে 2026 সালের এই নির্বাচনকে তাদের ফাইনাল গেম হিসেবে দেখেনি। তারা এটাকে দেখছে 2031 সালের নির্বাচনের প্রস্তুতি পর্ব বা সেমিফাইনাল হিসেবে। সংসদের বিরোধী দল হিসেবে আগামী 5 বছর জামায়াত যে সুযোগ পাবে তা তাদের জন্য এক বিশাল রাজনৈতিক ট্রেনিং গ্রাউন্ড। তারা সংসদে কথা বলবে, সরকারের ভুল ধরবে, রাজপথে ইস্যু ভিত্তিক আন্দোলন করবে এবং এর মাধ্যমে নিজেদেরকে একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে তুলে ধরবে। সংসদে বিরোধী দল হিসেবে জামায়াত যে এবার কাঁপাবে তা এখনই আঁচ করা যাচ্ছে। তাদের নির্বাচিত এমপিদের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং ভালো বক্তা। সরকারি দলকে চাপে রাখার মতো যথেষ্ট রসদ তাদের হাতে আছে। এই 5 বছর হবে জামায়াতের জন্য নিজেকে ঘষে মেজে তৈরি করার সময়। তারা দেখাবে তারা শুধু ধর্মীয় দল নয়, তারা রাষ্ট্র পরিচালনাতেও দক্ষ হতে পারে। জামায়াতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় তাদের ভুল করার সম্ভাবনা প্রবল। আর বিএনপি ভুল করলেই সেই স্পেসটা দখল করবে জামায়াত। মানুষ যখন দেখবে বিএনপিও পারছে না, তখন তাদের সামনে পরীক্ষিত বিকল্প থাকবে একটাই, জামায়াত ইসলামী। তাই 77 আসনকে জামায়াত পরাজয় হিসেবে দেখছে না, বরং 2031 সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সিঁড়ি হিসেবে দেখতে পারে। তারা মাঠ গোছানোর কাজটা এই নির্বাচনের মাধ্যমে অনেকটা এগিয়ে রাখল। এখন শুধু সময়ের অপেক্ষা আর বিএনপির ভুল চালের দিকে তাকিয়ে থাকা। পরিশেষে আবারও সেই শুরুর কথাই বলতে হয়, ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই। ফেসবুকে মনে হয়েছিল জামায়াত সুইপ করবে, কিন্তু বাস্তবে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল। আবার ফেসবুকে মনে হয়েছিল ছাত্রনেতারা সবাই জিতে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল মানুষ বেছে বেছে ভোট দিয়েছে। শান্তি, স্থিতি আর অভিজ্ঞতার উপরই ভরসা রেখেছে জনগণ। আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গভর্নেন্সের পরীক্ষা, অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ, যারা আর কোনো সংঘাত চায় না, শুধু একটু শান্তিতে বাঁচতে চায়। এখন দেখার বিষয় 2031 সালের আগে রাজনীতির জল কোন দিকে গড়ায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে তো সবাই অবাক হয়ে গেলেন না, যে উপদেষ্টা ও সহযোগীদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, এটাই তো। তো এই বিষয়ে কথা বলার আগে বা বিষয়টা খোলাসা করার আগে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনাদের ভালোবাসায় মধ্যে রাখার জন্য। এবং আমি বিএনপি
বা জাতীয়তাবাদী দলের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলতে চাই তার আগে, এবং তারপরেই বলছি বাকি বিষয়টা। বিএনপির যারা আছেন এই মুহূর্তে, আপনার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতা কর্মী যারা আছেন, তারা দেখেন আপনারা অনেক কিছুই করেছেন, আওয়ামী লীগের উপর অনেক নির্যাতন অত্যাচার করেছেন। সেই ক্ষেত্রে আপনাদেরও একটা ইয়ে আছে যে ভাই আওয়ামী লীগের 17 বছর করেছে তাই আমরা করেছি, সব ঠিক আছে, এটাতে আমি খুব একটা মাইন্ড করি নেই। তো আপনারা করেছেন, তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন, আপনারা যতটুকু না করেছেন তার চাইতে আপনাদেরকে পেছন থেকে ইন্ধন দিয়ে জামাত এনসিপি, মানে জামাত এবং এনসিপি এখানে কোনো পার্থক্য নেই, দুইটাই এক, দুইটাই একই সাপ একই বিষ, এরাই আপনাদের করিয়েছে। আর আপনাদেরকে এরা করিয়ে আপনারা যখন করতে গেছেন তখন পেছন থেকে আপনাদের ভিডিও ফুটেজগুলোই তুলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে জামাত এনসিপির লোকেরাই, দিয়ে দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে প্রচার চালিয়েছি, আমরা আপনাদের উপর খেপেছি। এছাড়া বট বাহিনীও আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদেরকে উৎসাহ দিয়ে আপনাদের দ্বারা করিয়ে ওইটা করে ফেসবুক পত্রিকা মত্রিকায় সয়লাভ করেছে। সেটাতে বদনামী হয়েছেন কারা? আপনারা। হ্যাঁ, দুই একটা কাজ যে আপনারা একেবারে নিজস্ব ইচ্ছায় করেননি তা না, তবে এটার সূত্রপাত এই জামাতি এবং এনসিপি আলাদাই করেছে এবং আপনারা সেখানে গিয়ে পড়েছেন। সুতরাং এই অবস্থায় এই মুহূর্তে, মানে গতকাল 13 তারিখ গেল, 13 তারিখ, আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ রোববার, সম্ভবত 16-17 তারিখ, তার মানে আপনাদের সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত বা জনাব তারেক রহমান শপথ নেওয়ার আগ পর্যন্ত, প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত এই সময়টায় কার্যত একরকম কোনো সরকারই নেই। হ্যাঁ, আপনারা তো বলতে হবে কেন ভাই ইন্ট্রিম আছে না? হ্যাঁ ভাই ইন্ট্রিম আছে, এটা কাহিনীটা হচ্ছে কি জানেন, আপনাদের একটা কথা স্মরণ করে দিই। 5 থেকে 9 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট থেকে 9 তারিখ পর্যন্ত যা কিছু করেছিল সমন্বয়করা, লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি যা করেছিল, সেইটার জন্য বলেছে তখন কোনো সরকার ছিল না, সুতরাং এটা কোনো মামলা নাই, কিচ্ছু নাই, প্রমাণ নাই, সাক্ষী নাই, এই অবস্থা। এইটার দায় দায়িত্ব কেউ নেয়নি। ঠিক তেমনি এখন আপনারা শপথ নেওয়ার আগ পর্যন্ত যত যাই কিছুই ঘটবে তার দায় দায়িত্ব আপনাদের উপর বর্তাবে না, এটা 100% গ্যারান্টি দিই, কারণ আপনাদের সরকারই না, সরকার তো ইউনুস। সুতরাং আপনারা বুঝেন, তাহলে আপনাদেরকে যারা আপনাদেরকে ডেকে বুকে ডেকে পেছনে ছুরি মারছে, তাদেরকে যে আজকে সারাদিন যেই কাজটা হয়েছে এর চেয়ে আরো দ্বিগুণ হওয়া উচিত। আর এইটাকেই আপনারা এবং আমি নিজে, আমি ব্যক্তিগত, আমি বলছি যে এটা ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপ, এইটাতে আমি বিএনপির কোনো দোষ দেখি না, ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপে করছে। কারণ এই শব্দগুলো তো আমরা এই গত 18 মাসে শিখেছি না, এরা করছে, এটা আপনারা করছেন না, এই ব্যাপারে আমরা বলবো না যে এটা বিএনপি করেছে, না না না, এটা প্রেশার গ্রুপ। আবার একটা কথা দেখেন, এখানে অনেকগুলো বাড়ি জ্বালানো হচ্ছে বা নিজেদের নিজেদের মধ্যে গন্ডগোল করেও কিন্তু আপনাদের নাম পেঁচানো হচ্ছে। জামাতিরা নিজেদের বাড়িঘর নিজেরা জ্বালাইয়া আপনাদের নাম দিচ্ছে, সুতরাং এগুলো কিন্তু অ্যালার্মিং। সুতরাং এই সমন্বয়কদের এক একটাকে খুঁজে বাইর করেন। এগুলো আপনারা যদি মনে করেন যে এগুলো আপনাদের ভাই ব্রাদার, ভুল করবেন। এই ভাই ব্রাদার, এই গুপ্ত দল, এগুলোই একসময় আমাদেরকে খেয়েছিল, এই গুপ্তরাই একসময় বেরিয়ে আসছে। আবার এটা মনে করেন না যে সব গুপ্ত চেনা হয়ে গেছে, না। গত 18 মাসে সর্বোচ্চ 50%, সর্বোচ্চ 50% গুপ্তের চেহারা প্রকাশ পেয়েছে, বাকি 50% এখনো ভেতরেই রয়ে গেছে। আর আপনাদের জন্য যদি প্রয়োজন হয়, আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে এই পুলিশ প্রশাসনে কারা কারা জামাতি, কারা কারা বিএনপি, সেটার একটা লিস্ট দিয়েছিলাম। জামাতিগুলো তো ঘেচাং ঘেচাং খাইবেন, আর বিএনপির গুলোর মধ্যে হয়তো আবার গুপ্ত শিবির আছে কিনা সেটাও দেখেন। আর এছাড়া জেলা প্রশাসকদের একটা তালিকা আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দিব, যেটা আপনারা হয়তো প্রকাশ করে দিতে পারবেন। সেখানেও জামাত বিএনপি কারা কারা আছে এটা জেনে যাবেন, নো প্রবলেম, এটাও আপনারা জানবেন। এগুলোকে কিন্তু আপনারা আগামী 72 ঘন্টার ভিতরে সাইজ করে দিতে হবে।
আর সাইজ করে দিলে সেটা হবে যে প্রেশার গ্রুপ। এবং আমার মনে হয় আপনার আওয়ামী লীগের যারা সমর্থক বা যারা আছে তারাও সবাই ওই যে আমার মতোই বলবে এটা প্রেশার গ্রুপ, ইহা ছাত্র জনতা, ইহা প্রেশার গ্রুপ, ইহা বিএনপি নয়। কারণ ওরা যা করেছে তাদের পাপের প্রায়শ্চিত্ত হইতে হবে। আর এখন আসে এই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা। তারেক রহমান সাহেব, আপনি যেই মাত্র ক্ষমতায় বসবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। হ্যাঁ, উপদেষ্টা পরিষদের 17-18 জন, কিছু সচিব, কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল, এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যে এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি, লজ্জা লাগতে পারে। তাহলে এদেরকে আপনার জেলে নিন না। ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল নেম প্লেটের কিছু জায়গা, কিছু রুম আপনি নিয়ে এইগুলার সবগুলার ওখানে ঢুকান, আগে এদের পরিবার সহ ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে 48 ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে। এবং শ্বেতপত্র দিবে 48 ঘন্টা, যদি না পারে তাহলে আরো 48 ঘন্টা দিবেন, কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে এগুলারে ওই নেম প্লেটের ভিতরে আটকান। এবং প্রতিদিন একজন, দুইজন, তিনজন, যার যার শ্বেতপত্র, ওটা ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মেলন করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা, নিরপেক্ষ তদন্ত করেন। এতে একটা লাভ হবে কি জানেন, এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয়, এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয়, এগুলো সব মানুষ ভুলে যাবে। কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন, আপনার জন্য হাজার গুণ লাভ। সুতরাং এদেরটা করেন। তার কারণ কি জানেন, গত 18 মাসে এরা যেই পরিমাণ দুর্নীতি করেছে, এটা পেপার পত্রিকাতে আসছে, বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের 100 বড় বছর না, সেটা আপনাদের আমলেরটাও যদি হিসাব করে সব মিলিয়েও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি 18 বছরে, এই 18 মাসে হয়ে গেছে। এবং এই 18 মাসে এরা যে দুর্নীতি করেছে এইটার জন্য আগে ধরেন, এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে। কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলো, নন ডিসক্লোজার যে চুক্তিগুলো করে আসছেন ওনারা, এইটা এখন আপনার মানবেন, মানতে হবে। এই যখন পরিস্থিতি, তখন আপনি দেশের মানুষকে কিভাবে বুঝাবেন? এই যে আপনারা যখন বলবে যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন, এই এলএনজি কার জামাইয়ের তৎপরতায় এই এলএনজির কাহিনী ঘটলো, কে কত টাকায়, আমাদের যেখানে বিমানের দরকার না, আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন 50% উপর সিট খালি থাকে, কিন্তু আমরা বিমানের টিকিট পাই না। টিকিটের দাম দেখানো হয় 3,000, 2,500, 2,000, টিকিট নাই, কিন্তু যাইতে খালি যায়। তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায়, মিডল ইস্ট ছাড়া। সুতরাং এই যে খালি যায়, এর ভিতরে আবার এতগুলো বিমান, কি কারণে, কি চুক্তিতে? এই যে বন্দর দিব, ওই দিব, সেই দিব, এগুলো বলতেছে, চুক্তি করে আসছে, এগুলো সবগুলোর দায় কিন্তু আপনার ঘাড়ে, প্রচণ্ড দেনা আপনার ঘাড়ে। 18 মাসে যে ঋণ সরকার করেছে, এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট, তাতে কি হয়েছে জানেন, এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘাড়ে। তারা 2বার টাকা ছাপিয়েছে, এরপর তো ঋণের পর ঋণ নিয়েছে। সুতরাং এরা যতই 2, 4, 6 আপনাদের বুঝাক, ওইটা বুঝেন না। 7, 5, 14, 2 টিয়া 9, ওই হিসাব করছে এরা। এগুলো সবগুলার আটকা, এক টাকাও বাইরে যায়। এবং এর মধ্যে যে 3-4 জন যারা সমন্বয়ক, যারা এমপি হয়েছে, তাদেরও আটকায় ফেলান, কোনো সমস্যা নাই। দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে, আপনাদেরকে সমর্থন করবে, কথাটা মানেন, আপনাদের এই সমর্থন করবে। এদের সবগুলার আটকায়া প্রথমে তদন্ত করেন, আসলে প্রকৃত তদন্ত করেন, যে দুর্নীতি করে না তারা ছেড়ে দেন, আর যে বেটা করছে তারে আটকান, ঢুকান। কিসের নোবেল প্রাইজ আর কিসের ইয়ে, এই শফিক মফিক নোবেল, ইউনুস মিনুস যা আছে, লামিয়া মোর্শেদ ফোর্শেদ যা আছে, সবগুলো ঢুকান। এদের কার কত সম্পদ, এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া 2.5 কাঠার জমি দখল করছে, এগুলো সবগুলার ঢুকাই ফেলেন, সবগুলার আটকান। সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল, সবগুলারে ঘাটাঘাট আটকায়া ফেলান, আটকায়া এদের তদন্ত করেন। কই পাইলো, এই যে হান্নান মাসুদ কোটি কোটি টাকা 18 মাসে কই পাইলো, জনাব তারেক রহমান আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোনো ব্যবসা দিয়া বা চান্দাবাজি করেও
আপনার ওই যে রাস্তাঘাটে যদি 10 টাকা 20 টাকা যারা চাঁদাবাজি করে, তারাও এত টাকা না, যে কত কোটি টাকা। কারণ আপনি জানেন যে ডিসি নিয়োগের 300 কোটি টাকার চেক জালিয়াতি, চেক, সেটাও আপনি জানেন। এটা সমন্বয়করা বিভিন্ন পর্যায়ে ডিসি, এসপি, পুলিশ, অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে। তো সেই দায়ভার আপনি নিবেন কেন? আপনার দল নিবে কেন? যেহেতু আপনি 17 বছর বিদেশে এখানে ছিলেন, এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায়, ওই রকম সবগুলার আটকায় ফেলান এবং এদের নিষেধাজ্ঞা দিবেন। প্রথম কলম শপথ নিয়ে 2 সেকেন্ড দেরি না করে স্ট্রেট অর্ডার দেন, এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়। দুদকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয়, তাকে ছেড়ে দেন, তুমি যাও। যদি ইয়ে করতে না পারে, ধরেন। আর ওইভাবে যদি না পারেন, বাংলাদেশে আরেকটা আইন আছে না, যে আপনার ওই যে ইয়ে ছাড়া ধরা যায়, যে আপনার জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টডিতে নিল। সেই আইনটাতে 54 না জানে 56 ধারায় বিশেষ ক্ষমতা আইন না কি জানে, ওই আইনে আগে আটকান, এরপরে তদন্ত করেন। তদন্ত করতে 15 থেকে 20 দিন লাগবে মিনিমাম, তদন্ত আগে ফাঁসাইতে, এরপরে তো বাকি তদন্ত। কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন ওপেন করবেন, মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবেন, প্রতিদিনের কাহিনী প্রতিদিন। প্রয়োজনে পত্রিকা, টিভি, সাংবাদিক সব নিয়ে এট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কোথায় কি ডিসপুট আছে, ধরে ফেলেন, দেখেন আপনি কই যান। গ্যারেন্টি দিচ্ছে যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চেয়ে আরো 10 গুণ বাড়বে, যদি আমার কথাগুলো শুনেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।